প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই মহাদুর্যোগকালে সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, সর্বদা সেই কামনাই করছি। এই দুর্যোগকালে অবশ্যই তোমরা বাড়ির বাইরে যাবে না। খুব জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলবে। আর সেই সাথে সময় নষ্ট না করে আমাদের নিয়মিত আপলোড করা ভিডিও এবং অনলাইন ক্লাস অনুসরণ করে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের নৈর্ভিত্তিক প্রশ্ন অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন। এই বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা বোর্ডের প্রশ্নগুলোকে প্রাধান্য দিয়েছি। আশা করি তোমরা পুরো ভিডিওটি ভালোভাবে দেখে প্রশ্নগুলোর উত্তর জেনে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন, বায়ুতে -4 কুলম্ব ও 5 কুলম্ব মানের দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অসীম হলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? তো তোমরা জানো কুলম্বর সূত্র থেকে আমরা বল বের করার যে ফর্মুলাটি পেয়েছি সেটি হচ্ছে F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই d স্কয়ার। এটি কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবকের মান 9 × 10⁹। প্রথম আধান 4 কুলম্ব, দ্বিতীয় আধান 5 কুলম্ব, আর আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে অসীম। মধ্যবর্তী দূরত্ব অসীম মানে হচ্ছে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডির মান হবে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি স্কয়ার। আর আমরা জানি 1/∞ = 0 লেখা যায়। সুতরাং আমাদের এখানে বলের মানটা বের হবে F = 0 নিউটন। 2 নম্বর প্রশ্ন দেখো, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/3 গুণ করলে মধ্যাকার বলের পরিবর্তন কত গুণ হবে? অর্থাৎ দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব আমরা কমিয়ে 1/3 করলে মধ্যাকার বলের পরিবর্তন কত হবে? তো তোমরা কুলম্বর সূত্র থেকে জানো দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব যদি কমানো হয় তাহলে বলের মান বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রেও আমরা দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব যদি কমিয়ে 1/3 করি তাহলে বলের মান অবশ্যই বৃদ্ধি পাবে। সেই বলটি পূর্বের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে সেটি জানতে চাইছে। তো আমরা জানি কুলম্বর সূত্র থেকে দুটি আধানের মধ্যবর্তী বল আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বল Fটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকে দেখো দূরত্বটা যদি আমরা 1/3 গুণ করি, 1/3 স্কয়ার, এটি উল্টায় গেলে F সমানুপাতিক 1/9 হবে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে বলটা হবে পূর্বের তুলনায় 9 গুণ বৃদ্ধি পাবে। যেহেতু দূরত্ব আমরা হ্রাস করব, বল অবশ্যই বৃদ্ধি পাবে, পূর্বের তুলনায় 9 গুণ বৃদ্ধি পাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ বেদনযোগ্যতার একক কোনটি? এই প্রশ্নটি বরিশাল বোর্ড 2015 সালে এসেছিল। তড়িৎ বেদনযোগ্যতার একক কোনটি? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। এটির একক তোমরা মুখস্থ রাখতে পারবা। তবে এই এককটি কোথায় থেকে আসছে আমরা একটা সমীকরণ থেকে সেটি দেখিয়ে দিচ্ছি। কুলম্বের সূত্র থেকে আমরা জানি, দেখো F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই d স্কয়ার। এখানে এপসাইলন নটটাকে বলা হয় তড়িৎ বেদনযোগ্যতা। আমরা আর গুণ করলে ডাইরেক্ট এখান থেকে এপসাইলন নট = যেটা লিখতে পারবো, এপসাইলন নট = হবে Q1 Q2 বাই 4 পাই F d স্কয়ার। এখান থেকে দেখো এককটা কি হতে পারে, এপসাইলন নট অর্থাৎ বেদনযোগ্যতার একক। ওপরে প্রথম আধানের একক কুলম্ব, দ্বিতীয় আধানের একক কুলম্ব, এটি হবে কুলম্ব স্কয়ার। নিচে হবে বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তার উপর স্কয়ার মিটার স্কয়ার। এটি উপরে গেলে হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ আমাদের তড়িৎ বেদনযোগ্যতার একক যেটি হবে, আমাদের যেটি মুখস্থ রাখতে হবে সেটি হলো এককটি হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তো এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, আমরা এই এককটি মুখস্থ রাখতে পারবো। তবে এই এককটি কোথায় থেকে আসছে আমরা সমীকরণ থেকে দেখিয়ে দিলাম। এবার দেখো 4 নম্বর প্রশ্ন,
সবচেয়ে বেশি চার্জ থাকে চার্জিত বস্তুর কোথায়? এটি দিনাজপুর বোর্ড 2015 সালে আসছে। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। দেখো অপশন আছে কেন্দ্রে, অবতল তলে, সমতল তলে, উত্তল তলে। আমরা জানি সবচেয়ে বেশি চার্জ থাকে চার্জিত বস্তুর উত্তল তলে, অর্থাৎ এটি অ্যান্সার হবে উত্তল তলে। আমাদের তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হবে ঘ নং। এবার দেখো 5 নং প্রশ্নে যেটি বলছে, তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি স্থির থাকবে, বল লাভ করবে, নির্দিষ্ট পথে চলবে। এটি একটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, মানে নিচের কোনটি সঠিক। তাহলে দেখো আমরা একটি একটি করে যাচাই করি কোনটি সঠিক অথবা কোনটি সঠিক নয়। তোমরা জানো তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করি, তাহলে সেই চার্জটি একটি বল অনুভব করে। সেই চার্জটি যে বল অনুভব করবে, তাহলে চার্জটি একটি বল অনুভব করবে এবং সেই বল অনুভব করার কারণে চার্জটি কী করবে, যেহেতু বল একটি ভেক্টর রাশি, তার একটি দিক আছে, তাহলে সেই চার্জটি যে কোনো একটি পথে গতিশীল হবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো মুক্ত ধনাত্মক চার্জ রাখলে সেটি কখনো স্থির থাকতে পারে না, কারণ তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটি মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি অবশ্যই বল অনুভব করবে, মানে বল লাভ করবে। আর বল লাভ করলেই আমরা জানি বল একটি ভেক্টর রাশি, তার একটা নির্দিষ্ট দিক থাকে, তাহলে সেই ধনাত্মক আধানটি একটি নির্দিষ্ট দিকে গতিশীল হবে। অতএব সেই ধনাত্মক আধানটি কখনো স্থির থাকতে পারে না। তাহলে আমাদের এটি সঠিক নয়, সেটি একটি বল লাভ করবে, এটি সঠিক, এবং সেটি নির্দিষ্ট পথে চলবে, এটিও সঠিক। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হবে আমাদের 2 ও 3। এবার দেখো 6 নং প্রশ্ন, এটিও বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, যেটি দিনাজপুর বোর্ড 2015 সালে বোর্ডে এসেছে। একটি চার্জিত গোলাকার পরিবাহীর ক্ষেত্রে কোনটি সঠিক? অভ্যন্তরে প্রাবল্য শূন্য, অভ্যন্তরে বিভব শূন্য, পৃষ্ঠের সকল বিন্দুর বিভব শূন্য। মানে এই তিনটির কোনটি সঠিক অথবা কোনটি সঠিক নয়। তো তোমরা জানো আমরা যখন গোলাকার পরিবাহীকে চার্জিত করি, তো তখন সমস্ত চার্জগুলো গোলকের পৃষ্ঠে অবস্থান করে এবং গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না। এটি হচ্ছে গোলকের বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো গোলাকার পরিবাহীকে চার্জিত করলে, যেমন এরকম একটি গোলাকার পরিবাহী, এটিকে আমি যদি 20 কুলম্ব ধনাত্মক চার্জে চার্জিত করি, তাহলে চার্জগুলো এরকম তার পৃষ্ঠে ছড়িয়ে পড়বে। তোমরা জানো চার্জগুলো এরকম তার পৃষ্ঠে ছড়িয়ে পড়বে। অর্থাৎ কোনো গোলাকার পরিবাহীকে আমরা যদি চার্জিত করি, চার্জগুলো গোলকের পৃষ্ঠে অবস্থান করে, গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না। যেহেতু গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না, অতএব গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য পাওয়া যাবে না। গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান হয় 0। তাহলে এটি কারেক্ট, অভ্যন্তরে প্রাবল্য 0 হবে। 2 নাম্বার বলছে অভ্যন্তরে বিভব 0। আসলে গোলকের অভ্যন্তরে বিভব 0 হবে না, কারণ তোমরা জানো গোলকের অভ্যন্তরে যদিও কোনো আধান থাকে না, চার্জ থাকে না, কিন্তু গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভবটা হয় গোলকের পৃষ্ঠের বিভবের সমান। এটি তোমরা অবশ্যই জানো। তাহলে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব কার সমান হবে? পৃষ্ঠের বিভবের সমান হবে। অতএব গোলকের অভ্যন্তরে বিভব 0 হওয়ার কোনো সুযোগ নেই, তার মানে এটি কারেক্ট নয়। 3 নাম্বার, পৃষ্ঠের সকল বিন্দুর বিভব সমান, এটি অবশ্যই কারেক্ট। গোলকের পৃষ্ঠে আমরা যখন গোলককে চার্জিত করি, চার্জগুলো সমভাবে বণ্টিত হয়, ফলে এটি একটি সমবিভবের তল। অর্থাৎ এই তলটি সমবিভবের তল বিধায় তলের সকল বিন্দুর বিভব সমান। তাহলে পৃষ্ঠের সকল বিন্দুর বিভব সমান, এটি কারেক্ট অ্যান্সার। তাহলে এটি কারেক্ট। তাহলে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হবে 1 ও 3। আশা করি এটির উত্তর তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। 7 নং প্রশ্ন, তড়িৎ প্রাবল্য ও দূরত্বের মধ্যাকার সম্পর্কযুক্ত লেখচিত্র কোনটি? অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই এবং দূরত্ব ডির মধ্যবর্তী লেখচিত্রটি দেখাইতে বলেছে। এখন দেখো আমরা জানি দূরত্বের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তড়িৎ প্রাবল্য বের করার ফর্মুলা হচ্ছে E = 1/4 পাই এপসাইলন নট Q/r²। অর্থাৎ আধান এবং এটি ধ্রুবক হলে
তড়িৎ প্রাবল্য ই সমানুপাতিক 1/r²। অর্থাৎ তড়িৎ প্রাবল্যটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই ফর্মুলা থেকে আমরা এটি ক্লিয়ার যে দূরত্ব বাড়লে তড়িৎ প্রাবল্য কমবে। এখন দেখো তাহলে এই লেখচিত্র কোনটি সঠিক হবে। 1 নম্বর যেটি দেওয়া আছে দেখো, এটি দ্বারা বোঝাচ্ছে দূরত্ব বাড়ার সাথে সাথে তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পাচ্ছে। দেখো এইদিকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটি কারেক্ট হবে না। খতে যেটা বলছে এটিতেও দেখো দূরত্ব বাড়ার সাথে সাথে আমাদের তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পাচ্ছে, এটিও কারেক্ট হবে না। গতে যেটি বোঝানো হয়েছে এটি হচ্ছে দূরত্ব বাড়ার সাথে সাথে তড়িৎ প্রাবল্যের মান আমার সেম আছে, অর্থাৎ দূরত্বের সাথে তড়িৎ প্রাবল্যের কোনো পরিবর্তন হচ্ছে না, এটিও তাহলে কারেক্ট হবে না। কারণ আমরা জানি দূরত্বের সাথে তড়িৎ প্রাবল্য অবশ্যই পরিবর্তন হবে, আর সেই পরিবর্তনটা কি, দূরত্ব বাড়লে তড়িৎ প্রাবল্যের মান কমবে। তো প্রথমটা এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু দূরত্ব বাড়ার সাথে সাথে তড়িৎ প্রাবল্যের মান কমছিল না, বরং বাড়ছিল, তাহলে সেটি তো হবেই না। আর এটিতে তড়িৎ প্রাবল্যের কোনো পরিবর্তনই হচ্ছে না, দূরত্ব বাড়ছে কিন্তু তড়িৎ প্রাবল্যের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটি কারেক্ট হবে না। ঘতে যেটি বলছে দেখো, এই লেখচিত্র থেকে যেটি দেখা যাচ্ছে এই দূরত্ব বাড়ার সাথে সাথে আমাদের তড়িৎ প্রাবল্যের মান কমছে, তাহলে আমাদের এই সমীকরণের সাথে এই লেখচিত্রটি মিলে যাচ্ছে, তাহলে এটি অ্যান্সার হবে গ নাম্বার। তাহলে আমাদের এটির অ্যান্সার হবে ঘ। এবার দেখো 8 নং প্রশ্নে কি বলছে, দুটি চার্জিত বস্তুকে সংযুক্ত করলে চার্জ কোন দিকে প্রবাহিত হবে তা কিসের উপর নির্ভর করে, এটির অ্যান্সার। আসলে তোমরা জানো দুটি চার্জিত বস্তুকে যদি আমরা সংযুক্ত করি তাহলে অবশ্যই চার্জ সঞ্চালিত হয়, একদিক থেকে অন্যদিকে যায়, সেটি আমরা জানি। ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর ঋণাত্মক চার্জ তথা ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে ধনাত্মক চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধাবিত হয় এবং ঋণাত্মক চার্জ তথা ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। তাহলে দুটি চার্জিত বস্তুকে সংযুক্ত করলে চার্জ কোন দিকে যাবে, কোন দিকে সঞ্চালিত হবে, সেটি কিন্তু মূলত নির্ভর করে তড়িৎ বিভবের উপর, অর্থাৎ তড়িৎ বিভব পার্থক্যের উপর। তাহলে আমাদের এটি আনসার হবে তড়িৎ বিভব। এবং 9 নং প্রশ্ন যেটি বলছে, কোন তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুর বিভবের মান দেওয়া আছে 30 ভোল্ট, অসীম থেকে ওই বিন্দুতে 2 কুলম্ব চার্জ আনতে কাজের পরিমাণ কত হবে। তাহলে দেখো এটি বিভব এবং কাজের মধ্যে আমরা সম্পর্কিত একটি সূত্র, যেটি বিভবের সংজ্ঞা থেকে জানি। বিভবের সংজ্ঞা থেকে আমরা যেই ফর্মুলাটি লিখতে পারি V = W/Q। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো W = VQ। আমাদের ভির মান দেওয়া আছে, বিভবের মান 30 ভোল্ট এবং আধানের মান হচ্ছে 2 কুলম্ব আধান, তাহলে এটি গুণ করলে হবে 60 জুল, এটাই আমাদের অ্যান্সার। 10 নং প্রশ্ন, 5 নিউটন পার কুলম্ব প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার হলে এদের বিভব পার্থক্য কত। দেখো এই প্রশ্নটি সিলেট বোর্ড 2019 সালে বোর্ডে এসেছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে প্রাবল্যের মান ই এবং দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডি, বিভব বের করতে বলছে, সেই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে। আমরা তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব পার্থক্যর মধ্যে সম্পর্কযুক্ত একটি সমীকরণ জানি। তোমরা অবশ্যই জানো তড়িৎ প্রাবল্য ই এবং বিভব পার্থক্য ভির মধ্যে যে সম্পর্ক সেটি হচ্ছে E = V/D। তাহলে আমরা এখান থেকে যদি ভি বের করতে চাই, V = হবে ED। আমাদের তড়িৎ প্রাবল্য ইর মান দেওয়া আছে 5 নিউটন পার কুলম্ব ইর মান, এবং মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটিকে মিটার বানাইলে হবে 0.1 মিটার, আর এটি গুণ করলে আমাদের এখানে ভির মান বের হবে 0.50 ভোল্ট, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 11 নং প্রশ্ন। 11 নং প্রশ্নে বলছে সমবিভব তলের যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত হবে। তো এই প্রশ্নটার উত্তরে 4টি অপশন দেওয়া আছে। কতে বলা হয়েছে বিভব পার্থক্যটা হবে 0,
খতে বলা হয়েছে বিভব পার্থক্যটা হবে অসীম, গতে বলা হয়েছে বিভব পার্থক্য হবে 1 ভোল্ট, ঘতে বলা হয়েছে বিভব পার্থক্য হবে 2 ভোল্ট। আসলে কোনটি উত্তর হবে? তো তোমরা জানো সমবিভব তল কাকে বলে? সমবিভব তলের সংজ্ঞা হচ্ছে যেই তলের সকল বিন্দুর বিভব সমান। আবারও বলছি, যেই তলের সকল বিন্দুর বিভব সমান তাকে বলা হয় সমবিভব তল। যেমন আমরা যখন একটি গোলাকার পরিবাহীকে চার্জিত করি তখন গোলাকার পরিবাহীর পৃষ্ঠে সকল বিন্দুতে চার্জ সমভাবে বণ্টিত হয়, ফলে গোলাকার পরিবাহীর তলটি হচ্ছে সমবিভব তল। তো সমবিভব তল মানে হচ্ছে গোলাকার পরিবাহীটির প্রত্যেকটি তলের প্রতিটি বিন্দুর বিভব সমান। তাহলে সমবিভব তলের সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে সমবিভব তল সেই তল যেই তলের সকল বিন্দুর বিভব কি হবে? সমান হবে। তো সকল বিন্দুর বিভব যদি সমান হয় তাহলে তাদের মধ্যে তো দুটি বিন্দুর মধ্যে তো কোনো বিভব পার্থক্য থাকবে না, তাহলে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? 0। তাহলে এটির অ্যান্সার হবে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে 0। এবার দেখো 12 নং প্রশ্ন, 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান? অর্থাৎ 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান? তো এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন, কুমিল্লা বোর্ড 16 সালে এসেছে। এখন দেখো এটি বের করার জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করতে পারি? ইলেকট্রনের সংখ্যা n ইকুয়াল টু চার্জ কিউ বাই ইলেকট্রনের চার্জ ই। অর্থাৎ 1 কুলম্ব চার্জে কতটি ইলেকট্রন আছে, তাহলে 1 কুলম্ব চার্জকে আমি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করব। আবার যদি এখানে 20 কুলম্ব দেওয়া থাকতো 20 কুলম্ব চার্জে কতটি ইলেকট্রন আছে, তাহলে 20 কুলম্ব চার্জকে আমি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করলে কয়টা ইলেকট্রন আছে জানতে পারবো। 30 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রন আছে, তাহলে আমি উপরে 30 কুলম্ব চার্জকে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করব, তাহলে বুঝতে পারবো কতটি ইলেকট্রন 30 কুলম্ব চার্জের ভিতরে আছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 1 কুলম্ব চার্জের মধ্যে কতটি ইলেকট্রন আছে। তাহলে উপরে আধানের মান হবে 1 কুলম্ব, নিচে হবে ইলেকট্রনের আধান। তোমরা জানো ইলেকট্রনের আধানের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এবং এটি ক্যালকুলেশন করলে আমরা ইলেকট্রনের সংখ্যা যেটি পাই সেটি হচ্ছে 6.25 × 10⁻18T। এটি অ্যান্সার। আশা করি এই প্রশ্নটির উত্তর অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এবার একটি উদ্দীপকমূলক প্রশ্ন দেখো। উদ্দীপকটি পড়ো এবং 13 নং ও 14 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এটি একটি চিত্রের মাধ্যমে উদ্দীপকটি দেওয়া আছে। এটি বরিশাল বোর্ড 2019 সালে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো বরিশাল বোর্ড 19 সালে এই সৃজনশীলটি আসছিল, সরি এই উদ্দীপকটি আসছে এমসিকিউতে। দেখো এখানে একটি ছোট গোলক আঁকানো আছে, এখানে একটি বড় গোলক আঁকানো আছে। ছোট গোলকটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, বড় গোলকটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এবং দুটি গোলকের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 4 মিটার। ছোট গোলকটির অভ্যন্তরে পি একটি বিন্দু এবং বড় গোলকটির অভ্যন্তরে কিউ একটি বিন্দু। আমাদের 13 নং প্রশ্নে বলছে উদ্দীপক অনুসারে নিচের কোনটি সঠিক। তাহলে দেখো যে 3টি পয়েন্ট দেওয়া আছে কোনটি সঠিক আমরা আমাদের জ্ঞান দ্বারা এটি যাচাই করব। দেখো প্রথম প্রশ্ন বলছে পি বিন্দুতে বিভব কিউ বিন্দুতে বিভবের চেয়ে বেশি হবে। তোমরা জানো বিভব বের করার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এখন আমাদের এই গোলক দুটি যদি সম চার্জে চার্জিত করি তাহলে দেখো বিভবটা নির্ভর করবে শুধুমাত্র দূরত্বের উপর। দূরত্ব বেশি হলে বিভব কম হবে, দূরত্ব কম হলে বিভব বেশি হবে। এখন আমাদের এই পি বিন্দুর বিভব এবং কিউ বিন্দুর বিভব কোনটা বেশি হবে? আমরা জানি গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব তার পৃষ্ঠের বিভবের সমান হয়, তাহলে পি বিন্দুর বিভব হবে তার পৃষ্ঠের বিভবের সমান, এবং গোলকের অভ্যন্তরে কিউ বিন্দু যেহেতু অবস্থিত তাহলে কিউ বিন্দুর বিভব হবে তার পৃষ্ঠের বিভবের সমান। এখন দেখো আমরা যদি পি বিন্দুর বিভব বের করতে চাই এর পৃষ্ঠে, সেই ক্ষেত্রে দূরত্ব আর এর মান হবে 3 সেন্টিমিটার, আর কিউ বিন্দুর বিভব যদি বের করতে চাই এর পৃষ্ঠে সেই ক্ষেত্রে দূরত্ব আর এর মান হবে 4 সেন্টিমিটার। অর্থাৎ প্রথম গোলকের ক্ষেত্রে দূরত্বটা যেহেতু কম হবে তাহলে বিভবটা বেশি হবে, অর্থাৎ পি বিন্দুর বিভব বেশি। আর দ্বিতীয়
গোলকের ক্ষেত্রে যখন আমরা কিউ বিন্দুর বিভব বের করব, আমরা তো গোলকের অভ্যন্তরে বিভব বের করতে পারবো না, আমরা বিভব বের করবো গোলকের পৃষ্ঠে, কারণ গোলকের অভ্যন্তরে সকল বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। তো আমি যখন কিউ বিন্দুর বিভব বের করতে চাচ্ছি, অর্থাৎ পৃষ্ঠের বিভব বের করতে হবে, সেই ক্ষেত্রে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে দূরত্ব আর এর মান হবে 4 সেন্টিমিটার, যেটি প্রথম গোলকের তুলনায় বেশি। তাহলে যেহেতু এই দূরত্বটা বেশি হবে আগের চেয়ে, তাহলে বিভবটা আগের চেয়ে কম হবে, অর্থাৎ কিউ বিন্দুর বিভবটা কম হবে, পি বিন্দুর বিভবটা বেশি হবে। তাহলে আমাদের বলছে পি বিন্দুতে বিভব কিউ বিন্দুতে বিভবের চেয়ে বেশি, অর্থাৎ পি বিন্দুর বিভবটা বেশি। তাহলে এটি একটি কারেক্ট কথা। 2 নম্বরে বলছে পি ও কিউ বিন্দুর প্রাবল্য শূন্য, এটি কারেক্ট, কারণ আমরা জানি কোনো গোলককে যখন চার্জিত করা হয় তখন সমস্ত চার্জ গোলকের পৃষ্ঠে অবস্থান করে এবং গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না। তো যেহেতু গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না, তাই গোলকের অভ্যন্তরে প্রাবল্য পাওয়া যাবে না, অর্থাৎ গোলকের অভ্যন্তরে প্রাবল্যর মান শূন্য হয়। তাহলে পি বিন্দুটি গোলকের অভ্যন্তরে অবস্থিত, কিউ বিন্দুটিও গোলকের অভ্যন্তরে অবস্থিত, অতএব পি বিন্দু এবং কিউ বিন্দু উভয় বিন্দুর প্রাবল্য শূন্য হবে, তার মানে এটিও কারেক্ট। 3 নাম্বার যেটি বলছে ছোট গোলকের ধারকত্ব বড় গোলকের ধারকত্বের চেয়ে বেশি হবে। এখন গোলকের ধারকত্ব বের করার ফর্মুলা আমরা জানি C = 4πε0 kr। এখন দেখো এখানে 4πε0 k এগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে গোলকের প্রাবল্য নির্ভর করে শুধুমাত্র গোলকের ব্যাসার্ধের উপর, আর এর উপর। গোলকের ব্যাসার্ধ বেশি হলে ধারকত্ব বেশি হবে, গোলকের ব্যাসার্ধ কম হলে ধারকত্ব কম হবে। তাহলে যেহেতু প্রথম গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কম, তাই তার ধারকত্ব কম হবে। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বেশি, তাই দ্বিতীয় গোলকের ধারকত্ব বেশি হবে। তাহলে আমাদের যে বলছে ছোট গোলকের ধারকত্বটাই কম হবে, কিন্তু আমাদের বলছে ছোট গোলকের ধারকত্ব বড় গোলকের ধারকত্বের চেয়ে বেশি হবে। আসলে এটি রং কথা, ছোট গোলকের ধারকত্বটাই বড় গোলকের ধারকত্বের চেয়ে কম হবে, তার মানে এটি সঠিক নয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 1 ও 2। 14 নম্বর প্রশ্ন, গোলকদ্বয়ের সংযোগ সরল রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে? এই গোলক দুটির সংযোগ সরলরেখার কোথায় লব্ধি প্রাবল্যটা শূন্য হবে? তো আমরা জানি গোলকের মাঝখানে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার দুটি শর্ত। এক হচ্ছে প্রাবল্য দুটির মান সমান হতে হবে এবং দিক বিপরীতমুখী হতে হবে। এখন দেখো যেহেতু এই গোলকের আধানও ধনাত্মক, এই গোলকের আধানও ধনাত্মক, অতএব মাঝখানে দুটি গোলকের জন্য যে প্রাবল্য পাবো, প্রাবল্যের দিক পরস্পর বিপরীতমুখী হবে। তাহলে শূন্য হওয়ার শর্ত হচ্ছে মান সমান হতে হবে, দিক বিপরীতমুখী হতে হবে। এক্ষেত্রে দিক বিপরীতমুখী হবে কারণ এই গোলকের জন্য এখানে যে প্রাবল্য পাবো সেই প্রাবল্যটার দিক হবে বহির্মুখী, মানে এই দিকে, বাহিরের দিকে। আবার এই গোলকের জন্য এইখানে যে প্রাবল্য পাবো সেই প্রাবল্যের দিক হবে বহির্মুখী, মানে এই দিকে, অর্থাৎ এটার জন্য দিক হবে ওই দিকে, এই গোলকের জন্য প্রাবল্যের দিক হবে এই দিকে। তার মানে দুটি প্রাবল্যের দিক পরস্পর বিপরীতমুখী হবে, একটি শর্ত মিলে গেছে। আর একটি শর্ত হচ্ছে যেই বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হতে হবে সেই বিন্দুতে প্রাবল্য দুটির মান সমান হতে হবে, অর্থাৎ E1 = E2 হতে হবে। তাহলে আমরা ধরে নেই প্রথম গোলক থেকে x দূরে প্রাবল্যর মানটা, লব্ধি প্রাবল্যের মানটা শূন্য হবে, কারণ প্রথম গোলক থেকে x দূরে দুটি গোলকের প্রাবল্য পরস্পর সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? E1 = E2। এখন দেখো E1 এর ফর্মুলাটা কি? 1/4πε0 q/r1² 1/4πε0 q/r2²। এখন আমি দুটি কিউ লিখলাম কেন? কারণ দুটিতেই দেখো চার্জের পরিমাণ সমান, এখানেও যা এখানেও তাই, চার্জের মান সেম। তাহলে দুই পাশ থেকে আমরা 1/4πε0 1/4πε0 কেটে দিতে পারি, কিউ কিউ কেটে দিতে পারি। এই পাশে থাকবে 1/r1², এই পাশে থাকবে 1/r2²। এবার আমরা যদি মানগুলো বসায় দিই, 1/r1 আমরা ধরছি প্রথম আধান থেকে সেই বিন্দুর দূরত্বটা হচ্ছে x, তাহলে এখান থেকে দূরত্বটা হচ্ছে x, এটি হচ্ছে r1, r1 এর মান x। আর দ্বিতীয় গোলক থেকে তাহলে সেই দূরত্বটা কত হবে? যেহেতু টোটাল দূরত্ব আমাদের 4 মিটার, তাহলে এটি হবে 4 - x, অর্থাৎ আমাদের r2 এর মান হবে হচ্ছে 4 - x। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, r1 এর মান হচ্ছে x², r2 এর মান হচ্ছে 4 - x হোল স্কয়ার। উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা লিখতে পারবো 1/x = 1/4 - x। আর এই গুণ করে এখান থেকে আমরা x এর মান বের করলে x এর মান বের হয় 2 মিটার, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে প্রথম গোলক থেকে 2 মিটার দূরে লব্ধি প্রাবল্যের মানটা শূন্য হবে। আমাদের বলছে পৃথিবীর বিভব কত? এখানে অ্যান্সার দেওয়া আছে পৃথিবীর বিভব অসীম, শূন্য ইত্যাদি অ্যান্সার দেওয়া আছে। তোমরা জানো
পৃথিবীর বিভবটাকে স্ট্যান্ডার্ড ধরে অন্যান্য বস্তুর বিভব নির্ণয় করা হয়। অর্থাৎ পৃথিবীর বিভবকে স্ট্যান্ডার্ড ধরা হয় মানে হচ্ছে পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয়। তাহলে এটির অ্যান্সার হবে পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, তোমাদের মুখস্থ রাখতে হবে। পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। এবার দেখো 16 নং প্রশ্নে বলছে 1 ভোল্ট ইকুয়াল টু কত, অর্থাৎ 1 জুল পার কুলম্ব স্কয়ার, 1 জুল পার কুলম্ব, 1 জুল কুলম্ব, 1 পার জুল কুলম্ব। আসলে কোনটি অ্যান্সার হবে? তো এটি আমরা একটি সমীকরণ থেকে এককটি বের করতে পারবো, সম্পর্কটি বের করতে পারবো। অর্থাৎ বিভবের সাথে কাজের সম্পর্কিত যে ফর্মুলাটা, বিভবের সংজ্ঞা থেকে আমরা জানি ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এখান থেকে দেখো কাজের একক হচ্ছে জুল আর আধানের একক হচ্ছে কুলম্ব। এটি উপরে গেলে হবে জুল পার কুলম্ব, আর জুল পার কুলম্ব এই দুইটাকে একত্রে বলা হয় ভোল্ট, কারণ বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে এখান থেকে আমরা যেটি পেলাম মূলত 1 ভোল্ট ইকুয়াল টু হবে 1 জুল পার কুলম্ব। তাহলে অ্যান্সার হবে আমাদের খ নাম্বার অ্যান্সারটি, 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম্ব। 17 নং কোশ্চেন দেখো, তড়িৎ প্রাবল্যের একক কি? যদিও এটি জ্ঞানমূলক প্রশ্ন, তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব, কিন্তু এটি কোথায় থেকে আসছে? তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে যে আমরা সমীকরণটি পাই, তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকে আমরা জানি তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু লেখা যায় এফ বাই কিউ। তাহলে দেখো বলের একক হচ্ছে নিউটন, আধানের একক হচ্ছে কুলম্ব, এটি উপরে গেলে হবে নিউটন পার কুলম্ব। এটি হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক, নিউটন পার কুলম্ব। আশা করি 3টি এমসিকিউ তোমরা বুঝতে পেরেছ। এবার 18 নং প্রশ্ন দেখো, শূন্যস্থানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা জানো শূন্যস্থানে বা বায়ুস্থানে পরাবৈদ্যুতিক ধ্রুবক এর মান হচ্ছে 1। তাহলে এটির অ্যান্সার তোমরা মুখস্থ রাখবা, শূন্যস্থানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 1। 19 নং প্রশ্ন, আধানের কোয়ান্টায়ন অনুসারে কোনো বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব? 4টি অপশন দেওয়া আছে। এটি কুমিল্লা বোর্ড 2017 সালে বোর্ড পরীক্ষায় এসেছিল। দেখো আসলে আধানের কোয়ান্টায়ন অনুসারে আমরা যেটি জানি সেটি হচ্ছে কোনো বস্তুতে চার্জের মানটা অবশ্যই ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণফলের সমান হবে। অর্থাৎ ইলেকট্রনের চার্জের 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ এরকম হবে। কখনোই এটি ভগ্নাংশ হবে না, ইলেকট্রনের চার্জের 3.5 গুণ, 2.5 গুণ এরকম হবে না। তার মানে কোনো বস্তুতে যেই পরিমাণ চার্জই থাকুক না কেন সেটি অবশ্যই ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। তাহলে নিচে যে 4টি অপশন দেওয়া আছে, কোনো বস্তুতে এই 4টি অপশনের কোন চার্জটি থাকা সম্ভব? তাহলে আমরা ইলেকট্রনের চার্জ দ্বারা 4টিকে ভাগ করে দেখব, যেই চার্জটির জন্য পূর্ণ সংখ্যা হবে সেটি থাকা সম্ভব, আর যেটির জন্য ভগ্নাংশ আসবে সেটি সম্ভব নয়। আধানের কোয়ান্টায়ন থেকে আমরা সেটি জানি। এখন আমরা জানি ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। তাহলে আমরা যদি প্রথমটাকে 1.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব দ্বারা ভাগ করি তাহলে এটার অ্যান্সার বের হয় 2। দ্বিতীয়টাকে যদি আমরা ইলেকট্রনের চার্জ 1.6 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব দ্বারা ভাগ করি তাহলে এটির অ্যান্সার বের হয় 2.62। 3 নাম্বারটাকে ভাগ করলে অ্যান্সার বের হয় 3.87। 4 নাম্বারটাকে ভাগ করলে অ্যান্সার বের হয় 5.87। তাহলে তোমরা নিশ্চয় জানো আধানের কোয়ান্টায়ন অনুযায়ী কোনো বস্তুতে আধানের পরিমাণটা ইলেকট্রনের চার্জের সরল গুণিতক অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণিতকের সমান হবে। তাহলে অ্যান্সার হবে ক নাম্বার, এটি থাকা সম্ভব 2 গুণ, 2.62 গুণ, 3.87 গুণ, 5.87 গুণ এ ধরনের ভগ্নাংশ থাকা সম্ভব নয়। তাহলে এটি আমাদের 19 নং প্রশ্নের অ্যান্সার হবে ক নাম্বার। এবার দেখো লাস্ট 20 নং প্রশ্ন, এটি বলছে আধান ও বিভবের গুণফলের একক কি? এখানে 4টি অপশন দেওয়া আছে। আধান ও বিভবের গুণফলের একক কোনটি হবে? আমরা একটি সমীকরণ থেকে সেটি স্পষ্ট জানতে পারবো। দেখো আমরা আধান এবং বিভবের মধ্যে সম্পর্কিত একটি সমীকরণ জানি বিভবের সংজ্ঞা থেকে, সেটি হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে এখান থেকে দেখো আমরা যদি আর গুণ করি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, তাহলে এটি হচ্ছে বিভব এবং এটি হচ্ছে আধান। তাহলে এটি হচ্ছে বিভব, এটি হচ্ছে আধান। তাহলে বিভব এবং আধানের গুণফল, দেখো এর এককটা কি হবে? বিভব এবং আধানের গুণফল এর এককটা হবে মূলত কাজের এককের সমান। এই যে এটি হচ্ছে আধান, এটি হচ্ছে বিভব। তাহলে আধান ও বিভবের গুণফলের একক কি? আধান এবং বিভবের গুণফলের একক হচ্ছে কাজের এককের সমান। আর আমরা জানি কাজের একক হচ্ছে জুল। তাহলে এটি অ্যান্সার হবে ক নাম্বার জুল।
আশা করি প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি পুরো ক্লাসটি তোমরা এনজয় করেছ এবং পুরো ক্লাস থেকে তোমরা অনেক ইনফরমেশন বা তথ্য পাবে। প্রত্যেকটি এমসিকিউ তোমরা এভাবে বুঝে বুঝে চিন্তাভাবনা করে করে শিখবে, তাহলে অবশ্যই এমসিকিউতে তোমরা ভালো করতে পারবে। তো আবার কখনো হয়তো কোনো সময় অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।